আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজশাহী পুঠিয়া রাজবাড়ি। এটা রাজশাহী শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহীতে যারা থাকেন তারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। রাজশাহী থেকে পুঠিয়া, তারপরে পুঠিয়া বাজার থেকে এটা 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। আর যারা রাজশাহীর বাইরে ঢাকা থেকে আসতে চান বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে চান, তারা ট্রেনে বা বাসে করে রাজশাহীতে এসে তারপরে পুঠিয়া রাজবাড়িটি দেখতে পারেন। তবে কেউ যদি সরাসরি রাজশাহীতে আসতে না চান, সেক্ষেত্রে আপনি নাটোরে এসেও এই রাজবাড়িটি দেখতে পারবেন। পুঠিয়া রাজবাড়িটি মূলত হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন এবং বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে এই আয়তাকার দ্বিতল ভবনটি নির্মাণ করেছিলেন এবং আরও শোনা যায় যে প্রাসাদটি নাকি মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। এই ভবনের সামনে যে স্তম্ভগুলি আছে তার কাঠের কারুকাজ, কক্ষের দেয়াল এবং দরজার উপরে ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। তৎকালীন যারা এটা নির্মাণ করেছিলেন আর কি, তাদের যে নির্মাণ শৈলী সেটা অসাধারণ ছিল এবং ছাদে লোহার বিম, কাঠের বর্গা, টালি ব্যবহার করা হয়েছিল তৎকালীন যুগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এবং নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। এই রাজবাড়ির রাজা ছিলেন পরেশ নারায়ণ। রাজার নাম আসলে তেমন কেউ না জানলেও মহারানী হেমন্ত কুমারী তার দানশীলতা ও কর্মগুণে ইতিহাসের বিশাল জায়গা করে নিয়েছিলেন। সামনে আছে বিশাল এক মাঠ, যে বললাম নিরাপত্তার জন্য পরিখা খনন করা হয়েছিল রাজবাড়িটি নিরাপত্তার স্বার্থে। এবং আশেপাশে অনেক বিল্ডিং আছে যেগুলি এখন অনেকটা ভেঙে গেছে, বিলুপ্ত প্রায় আর কি। হয়তো ওই সময় মানে রাজবাড়ি যখন ছিল, রাজা রানী যখন ছিল, তখন এই বিল্ডিংগুলিতে লোক সমাগম ছিল। রাজবাড়ির পিছনে সেই গোবিন্দ মন্দির, যেটাতে রাজপরিবারের সদস্যরা তাদের পূজা অর্চনা করতেন। রাজবাড়ির সামনে রয়েছে বিশাল এক মাঠ এবং প্রতিদিন এখানে অনেক পর্যটক আসেন। কেউ বাস নিয়ে, মাইক্রো নিয়েও এসেছে আজকে তারা এই রাজপ্রাসাদটি দেখার জন্য। হচ্ছে সেই রাজবাড়ি দ্বিতল ভবনের সিঁড়ি এবং সিঁড়ি রেলিংগুলিতেও অসাধারণ নির্মাণ শৈলীর পরিচয় বহন করছে। আমরা রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করেছি এবং রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করে আমার ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে।
এটা হচ্ছে রাজবাড়ির উঠোনে বড় গোবিন্দ মসজিদ, যেটা 400 বছরের পুরনো। এই মন্দিরটিতে পোড়ামাটির ফলক দ্বারা আবৃত। তখন দুর্গাপূজা চলার কারণে পূজার মণ্ডপ দেখা যাচ্ছে। তখন ওখানে দুর্গাপূজার জন্য ছিল, লোক সমাগম বেশ ছিল আর কি। শোনা যায় যে সেই সময় নাকি বেনারস থেকে শিল্পী এনেই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এখন আমরা এসেছি বড় শিব মন্দির। রাজবাড়ির কাছেই বড় শিব মন্দির রয়েছে। এখানকার নান্দনিক স্থাপনার মধ্যে শিব মন্দিরের প্রতি কিন্তু দর্শনার্থীদের টান অন্যরকম। এবং মন্দিরের চারপাশে রয়েছে টানা বারান্দা এবং মাঝে একটি গর্ভগৃহ রয়েছে, যেখানে হিন্দুরা এখনো পূজা করেন। মন্দিরের পাশে রয়েছে এক বিশাল দিঘি। সেই দিঘিতে নামার জন্য আছে আলাদা একটি দ্বিমুখী সিঁড়ি, এটাও দেখতে অনেক সুন্দর। বিশাল এক দিঘি এবং এই সেই দ্বিমুখী সিঁড়ি। সেই সময় হয়তো রাজ পরিবারের সদস্যরাই দ্বিমুখী সিঁড়িটি ব্যবহার করতেন। ভিউয়ার্স, পুঠিয়া এসেছি কিন্তু হাওয়াখানা দেখবো না, সেটা তো হয় না। আমরা এখন এসেছি পুঠিয়া রাজবাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হাওয়াখানা, যেটা তারাপুর নামক স্থানে অবস্থিত। এখানকার নান্দনিক স্থাপনা সত্যি অসাধারণ, যেটা পুঠিয়া এসে আপনি না দেখে যাবেন না। হাওয়াখানা যাওয়ার যে রাস্তা, তার দুপাশে কলার গাছ দিয়ে বাগান করা হয়েছে, কলা গাছের বাগান, এবং মাঝখানে সরু একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে আপনি চলে যাবেন সেই নান্দনিক হাওয়াখানার দিকে। এবং এই হাওয়াখানাটা মানে রাজা নির্মাণ করেছিলেন, তৎকালীন রাজার অনেক শৌখিনতার পরিচয় বহন করে। রাজা যে কতটা শৌখিন ছিল
অবকাশ যাপনের জন্য এরকম একটি জায়গায় পুকুরের উপরে, পুকুর ঠিক না, দিঘির উপরে একটি হাওয়াখানা নির্মাণ করেছিলেন তাদের অবকাশ যাপনের জন্য। রাজপরিবারের সদস্যরা এখানে অবকাশ যাপন করতে আসতেন। পুঠিয়া রাজবাড়ি থেকে সদস্যরা রথ বা হাতি যোগে এসে এখানে অবকাশ যাপন করতেন এবং পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন। জলঘরে খাবার ছিটিয়েও পুঠিয়ার রাজা বাহাদুর দিঘির মাছ দেখতেন বলে শোনা যায়। চারপাশে পানি আর মাঝখানে এই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। তবে বিল্ডিংয়ের একতলাটা নাকি পানির নিচে, মানে মাটির নিচে চলে গেছে, যেটাকে স্নানাগার বলা হতো মানে আগেকার দিনে। বিশাল এক দিঘি এবং সেই দিঘির মাঝখানে এই হাওয়া ভবনটি নির্মাণ করা হয়েছিল। তখনকার দিনে রাজপরিবারের সদস্যরা অবকাশ যাপনের জন্য এখানে এসে হাওয়া ভবনে উঠতেন। তারা হাতিতে করে বা রথে করে এই হাওয়া ভবনে আসতেন, তারপরে নৌকায় করে এই পুকুরের ঠান্ডা হিমেল বাতাসটা তারা উপভোগ করতেন। জায়গাগুলি আগে খোলা ছিল, বাট এখন এগুলি নিরাপত্তার জন্য এরকম রড লাগিয়ে দেওয়া হয়েছে। এই ভিতরে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি আছে ভবনটা, মানে হাওয়াখানার ভিতরে সিঁড়ি এটা। হাওয়াখানার চারপাশ দিয়ে বারান্দা এবং মাঝখানে এই ভবনটি, এবং এই ভবনের চারপাশে আবার বিশাল দিঘি। সো ভিউয়ার্স, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আল্লাহ হাফেজ।